বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে। বাবা বলল তোমার কাছে আবদারটা ছিল। বাবা তার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই বাবার মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে, তাই তিনি বেরিয়ে গেছেন। তারপর বাসার কেউ আর এই বিষয়ে কথা বলেনি, আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া করে উঠে যাই আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে। আমি রুমে বসে আছি, তখন ওই ফোনে একটা কল আসে। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টি মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে গেছে। আমিও তৈরি, কালো প্যান্ট সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো একটু নেড়েচেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন ইতোমধ্যে চলে এসেছে, সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এর মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন। আমি বললাম নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি বললাম আমি ড্রিঙ্কস করি না। সে বলল ইয়াং ম্যান, এটা ফলের জুস। কণ্ঠটা বেশ পরিচিত। এতক্ষণ ওনার দিকে না তাকিয়ে কথা বলেছিলাম, কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল। তাকিয়ে দেখি মিজান আঙ্কেল, যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন। তবে আরেকজন ব্যক্তি জানতেন, সেটা না হয় এখন আপনাদের অজানা থাক, পরে আস্তে আস্তে ঠিকই জেনে যাবেন। আমি বললাম ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। আমি বললাম কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি বললাম এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল বলল আমি বুঝি বাবা তোমার কষ্টটা, নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। আমি বললাম সবই ভাগ্য আঙ্কেল, ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন। উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন। নিজের বাবা মার থেকে ওনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, আর সেখান থেকেই ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাআল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। তবে আমার চোখ পাশের জনের উপর আটকে গেছে। সেটাকে আপনারাই বলুন। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ছোট থেকে সব সময় একজনের উপরেই খাই বারবার। ইসিকে আজ দারুণ লাগছে। নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকে তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মিজান আঙ্কেলের কথায়। আঙ্কেল বললেন থাকো তাহলে ইয়াং ম্যান, এনজয় করো। আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম, আর উনি অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। দুজনেই আংটি বদল করলো। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে। আমিও তাই করলাম। আংটি বদল শেষে রূপ বদলে গেল, মানে মুহূর্তেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এইরকমটা পূর্বের প্রস্তুতি, কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল। আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছোট ভাই আদিবাল ইহসানের 24তম শুভ জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালির জোয়ার বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয়। তারপর বলা শুরু করে, আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলো, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়। শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ইসি, ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াবো তখনই কানে একটা নাম ভেসে আসে। বাবা বলল রাজ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ একটু স্টেজে আসবে বাবা। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, রাজ তোমাকে
প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে ভেবে নিয়েছিল। আমি বললাম, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা বললেন, রেগে যেও না প্লিজ, আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতে না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যে পরিবর্তন এসেছে, এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কান্না করছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি। বাবা, ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব, ভেতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা বলল, রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। বাবা বলল, আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা? আমি কিছু বললাম না। কে যেন বলেছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে একটা ছুরি দিল। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা, আরু সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমাকে খাওয়ালো, কিন্তু ইসিকে কোথাও দেখছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খোঁজে। এসেই প্রথমে ওর রুমের দিকে গেলাম, সেখানে নেই। তারপর গেলাম আমার মানে আদিবের রুমের দিকে। সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, পেছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাইয়া? তোকে আমি কত খুঁজেছি জানিস? কোথাও পাইনি। মনি আর বাপি ওরা কেউ তোর খোঁজ দিতে পারেনি। তোর আমার উপর অনেক অভিমান, তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম বলে, কিন্তু তুই তো দেখেছিস বাবা মা জোর করে আমায় নিয়ে গেছে। আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তুই জানিস আমি 5 বছর পরেই দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, আজও খুঁজি রে। জানি না কোনোদিন তোকে পাবো কিনা আমি, তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। কথা শুনে আমি জ্ঞানশূন্য হয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে, আর আমি তাদের বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে পানি পড়ছে, দুহাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হলো। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝবয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনিকে। আমি বললাম, আই এম সরি। সে বলল, ইটস ওকে। বলে দুজনে দুই দিকে চলে যাই, কিন্তু হঠাৎই সে আবার আমায় পেছন থেকে ডাকে, হে ইয়াং ম্যান, তুমি তো রাজ, তাই না? আমি বললাম, জি। সে বলল, আমি রৌফ চৌধুরী। বলেই একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমিও হ্যান্ডশেক করে নেই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই আরসি এর লিস্টে রৌফ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা? যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। এই রৌফ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই। হয়তো ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরের দরজার সামনে ঘুরে আসি। সবার রুমে লক করা, শুধু আরুর রুমটা খোলা, তাই একটু উকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে। হয়তো দরজা লক করতে ভুলে গেছে, তাই আমি আস্তে করে ভেতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নেই। তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাফ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।